আচ্ছা, I want to start because আমি শিওর যে আমার হাতে আসলে অনেক বেশি সময় নাই। তোমরা এত স্লো, I don't know, 12:10 এ ক্লাস তোমরা এখনো অ্যাটেন্ড করতেছো না। Maybe you are not serious. Anyway, let me start. So তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে from my last class, সরি আমি আসলে এটা তোমাদের সাথে এখনই শেয়ার করে দিচ্ছি যে আমি শেয়ার করতে ভুলে গেছিলাম। এই প্রোটিন মেটাবলিজমের যে স্লাইড, সেই স্লাইডগুলো আমি তোমাদের সাথে ইয়েতে শেয়ার করতেছি। কি বলে এটাকে, জাস্ট এ মিনিট। ঠিক আছে, এই যে প্রোটিন মেটাবলিজম 1 হিসেবে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি। হ্যাঁ, who are already joined in my class. So তোমরা বুঝতে পারতেছো প্রোটিন মেটাবলিজম নিয়ে কথা বলতেছি না। প্রোটিন মেটাবলিজম বলতে আমরা আসলে দুইটাই বুঝবো, যে প্রোটিনকে কিভাবে ব্রেকডাউন করা যায় এবং প্রোটিনকে কিভাবে তৈরি করা যায়। হ্যাঁ, দুইটা মিলেই আসলে মেটাবলিজম। তো এটার জন্য একটা মেজর জিনিস, যে প্রক্রিয়ায় প্রোটিনটা ব্রেকডাউন হয় সেটাকে বলা হয় প্রোটিওলাইসিস। প্রোটিওলাইসিসটা কাকে বলে, কোথায় প্রোটিওলাইসিসটা হয় এবং কোন কোন সময়ে এটা দরকার, সেটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করছি। এবং এই যে ফিগারটা দেখতে পাচ্ছ এখানে, জাস্ট আমি সিম্পলি ডিসকাস করছি যে একটা অ্যানিমেল সিস্টেমে, রাইট, একটা অ্যানিমেল সিস্টেমে বিশেষ করে হিউম্যানকে এক্সাম্পল হিসেবে নিয়ে আমি এখানে ডিসকাস করছি যে প্রোটিন খাওয়ার পর সেটা কিভাবে, কারণ আমার তো প্রোটিনের মেটাবলিজম বলতে গেলে তো আমাকে আগে প্রোটিনটাকে আমার সেলের ভিতরে নিতে হবে, তাই না? সেলের ভিতরে গেলেই না তোমার প্রোটিনের আমরা মেটাবলিজম নিয়ে কথা বলতে পারবো, কারণ মেটাবলিজমটা সবসময় হয়, মনে রাখবা, সেলের মধ্যে। হ্যাঁ, তো যেটাকে আমরা বলি সেলুলার মেটাবলিজম, রাইট। তো প্রোটিন কিভাবে ডাইজেশন হয়, তারপরে কিভাবে অ্যাবজর্পশন হয়। গতদিন আমি ডাইজেশনটা পড়াইছিলাম যে কিভাবে প্রোটিন খাওয়ার পরে কিভাবে এভাবে করে স্টোমাক দিয়ে ইন্টেস্টাইনে গিয়ে কিভাবে ব্লাডের ভিতরে অ্যাবজর্ব হচ্ছে, সেটা আমি তো অ্যাবজর্পশনটা পড়াই নাই, শুধু ডাইজেশনটা বলছিলাম। তোমরা মনে হয় এটা ফলো করতে পারছো আশা করি। আর এখানে এমন ভাবে লেখা যে না বোঝার কিছু নাই। যদি তোমরা লিটারেচারটা পড়তে চাও তাহলে এই যে পরের যে স্লাইডটা আছে এটা পড়বা। তার ভিতরে তোমাদের একটা কথা আমি এখানে বলে রাখতে চাই যে এইখানে যে আমি দেখাইছিলাম, তো কোশ্চেন আসতে পারে যে পেপসিনোজেন, তারপরে দেখো ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, প্রো কার্বক্সি, নট ডিরেক্টলি কার্বক্সি, পেপসিনোজেন। তো তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার এটা যখন পেপসিনোজেনের উপরে যখন পেপসিন এসে একটু কাজ করবে তখন পেপসিনোজেনটা পেপসিনে কনভার্ট হবে, আর ট্রিপসিনোজেনের উপরে যখন এন্টারোপেপটাইডেজ কাজ করবে তখন ট্রিপসিনোজেনটা ট্রিপসিনে কনভার্ট হবে। তোমরা কি জানো এই ট্রিপসিনোজেন আর ট্রিপসিনের মধ্যে পার্থক্য কি? জি স্যার। কি বলো তো? স্যার ট্রিপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে আর ট্রিপসিন সক্রিয় অবস্থায় পরিণত হয়, মানে কাজ করে আর কি। হ্যাঁ, মানে একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ যদি বলি। হ্যাঁ, তার মানে এখন আমাকে এই অ্যান্সারটা তুমি বলো যে তাহলে সেল কেন ডিরেক্টলি ট্রিপসিন করলো না, কেন ট্রিপসিনোজেন করা দরকার ছিল তার? ট্রিপসিনোজেন করে আবার তার উপরে একটা কাজ করে তারপর কনভার্ট হচ্ছে, ওয়াই নট যে যে এই যে কোলিসিস্টোকাইনিনের মাধ্যমে সরাসরি ট্রিপসিন তো হতে পারতো। আমার কোশ্চেনটা বুঝছো? স্যার কোশ্চেনটা বুঝতে পারছি, বাট অ্যানসারটা পারতেছি না স্যার, অ্যানসারটা পারতেছি না। আচ্ছা, এই যে ট্রিপসিন, এই যে পেপসিন, এগুলো কি বলতো? স্যার এগুলা এনজাইম। এনজাইম, রাইট। সো এগুলা যে এনজাইম, এগুলার ইয়ে কি বলে তোমার কি দিয়ে তৈরি এগুলো আসলে? স্যার প্রোটিন, এনজাইমটা এক প্রকার প্রোটিন, অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। তুমি কি সিনথিয়া বলতেছো? জি স্যার। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তাই না? তার মানে দে আর প্রোটিন, রাইট? জি স্যার। সো তোমার সেল যখন প্রোটিন তৈরি করবে, তো যদি এই যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো যদি তৈরি করে, তাহলে কি তোমার সেল কি করতে পারে? কারণ এটা তো প্রোটিন, তো আবার প্রোটিনটাকে সে কি ডাইজেস্ট করে ফেলতে পারে না, ভেঙে ফেলতে পারে না, ওই যে প্রোটিওলাইসিস করতে পারে না? জি স্যার পারে।
সে কি জানবে যে হ্যাঁ সে তো আর জানবে না যে তোমার এটা তোমার ভিতর থেকে তৈরি হয়েছে না বাইরে থেকে আসছে ফর এক্সাম্পল যদি না জানতে পারে তখন কি সম্ভাবনা আছে যে কোলিসিস্টোকাইনিন যে ট্রিপসিন কাইমোট্রিপসিন এই যেগুলা তারপরে যে কার্বক্সিপেপটাইডেস এ বি এগুলো যদি সরাসরি অ্যাক্টিভ অবস্থায় থাকতো তাহলে কি হতো এমন তো করতো যে তোমার সেল তাদেরকে প্রোটিওলাইসিস করে ডাইজেস্ট করে ফেলতে পারতো এইটা যেন করতে না পারে এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য সেল প্রথমে তাদেরকে এই যে নোজেন হিসেবে তৈরি করে যদি তাদেরকে নোজেন হিসেবে তৈরি করে তাহলে তো তারা আর মনে করো সেল তাদেরকে প্রোটিন বলে ভাঙতে পারবে না বুঝতে পারছো এক প্লাস সেল কি করে ওই সেলফ ডাইজেশন তাহলে বলবো আমি না সেলফ ডাইজেশন থেকে এগুলোকে রক্ষা করার জন্য সে এক ধরনের স্পেসিফিক ইনহিবিটর এ প্রোটিন কল প্যানক্রিয়াটিক ট্রিপসিন ইনহিবিটর এই ধরনের ইনহিবিটর তারা তৈরি করে সেল করলে কি হবে দ্যাট এফেক্টিভলি প্রিভেন্টস প্রিমেচুর প্রোডাকশন অফ অ্যাক্টিভ প্রোটিওলাইটিক এনজাইমস উইথিন দ্য প্যানক্রিয়াটিক সেলস এই যে কোশ্চেনটা দেখো হোয়াই দিস ইলাবোরেট মেকানিজমস ফর গেটিং অ্যাক্টিভ ডাইজেস্টিভ এনজাইমস ইনটু দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মানে কেন এই ইলাবোরেটিভ মেকানিজমটা আমার দরকার যে প্রথমে তারা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে পরবর্তীতে তারা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হবে কারণ হচ্ছে এইটা সিনথেসিস অফ দ্য এনজাইমস আর ইনঅ্যাক্টিভ প্রিকারসর প্রোটেক্টস দ্য এক্সোক্রাইন সেলস ফ্রম ডিস্ট্রাকটিভ প্রোটিওলাইটিক অ্যাটাক যেন তারা নিজেরাই যেন একটু প্রোটিওলাইটিক অ্যাটাক করতে না পারে এটা থেকে রক্ষা করার জন্য তারা এই পদ্ধতিটা অবলম্বন করে প্লাস দ্য প্যানক্রিয়াস ফার্দার প্রোটেক্টস ইটসেলফ এগেইনস্ট digestion by making a specific inhibitor, a protein called pancreatic trypsin inhibitor. Affects premature production of active proteolytic enzyme within the pancreatic cell. তোমার কি অ্যানসারটা স্যার আরেকবার একটু বলবেন মানে হচ্ছে স্যার সেলফ ডাইজেশন থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি এটা হয় হ্যালো হ্যাঁ স্যার আরেকবার একটু বলবেন তার মানে তোমরা তো বুঝতেছো যে ট্রিপসিন পেপসিন এগুলা হচ্ছে কি প্রোটিন তাই না এনজাইম তারপরে বলবো এগুলো তো প্রোটিন তো সেল যদি এগুলাকে তৈরি করে তাহলে কি করতে পারে সেল আবার তাদেরকে ধ্বংস করে ফেলতে পারে প্রোটিওলাইসিসের মাধ্যমে কারণ ধরো তোমার ওই সেলের মধ্যে তো আবার তোমার প্রোটিয়েজ এনজাইম আছে প্রোটিয়েজ এনজাইম দিয়ে কি করবে সেগুলোকে ভেঙে ফেলতে পারে তো এই জন্য সেল প্রথমে তাদেরকে ইনঅ্যাক্টিভ প্রিকারসর হিসেবে তৈরি করে যে নোজেন টাইপের যদি তৈরি করে সেটার উপরে সেল ওই প্রোটিওলাইসিসটা করতে পারে না প্লাস এই যে তোমার এই যে ট্রিপসিন ইনহিবিটর নামে প্যানক্রিয়াস থেকে ইনহিবিটর বের হয় যেটা ওই প্রোটিন যে এনজাইম আছে সেটাকে ইনহিবিট করলে কি হবে তাহলে কিন্তু যখন তোমার খাবারটা আসলো প্রোটিন সমৃদ্ধ তখন তারা কি করে ওইটার উপর ডিপেন্ড করে খুব কুইকলি মনে করো এই নোজেনটাকে এই কাইমোট্রিপসিনোজেনটাকে কাইমোট্রিপসিনে কনভার্ট করে সাথে সাথেই সে মনে করো তোমার প্রোটিনের উপরে কাজ করতেছে কিন্তু এমন যদি হইতো যে আগে থেকেই কাইমোট্রিপসিন হয়ে আছে অনেক সময় ধরে তাহলে তো সেল তাদেরকে ধ্বংস করে ফেলতে পারতো কারণ তারাও তো প্রোটিন এবং প্রোটিয়েজ এনজাইম এখানে আছে এই ধ্বংসটা যেন করতে না পারে এই জন্য প্রথমে তারা এরকম ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি করে যেন প্রোটিওলাইসিসটা না হয় পরবর্তীতে যখন প্রোটিন আসবে খাইলা তুমি ওইটার প্রেজেন্সে ওইটার উপস্থিতিতে এই যে কাইমোট্রিপসিনোজেন পেপসিনোজেন গুলো কুইকলি তোমার অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়ে তারা ওই প্রোটিন এর উপর কাজ করবে দ্যাট ইজ হোয়াই this elaborative mechanism takes place in the gastrointestinal to save the digestion. আর কোনো কোশ্চেন আছে এখানে কারো কোনো আচ্ছা যদি এই হয়ে থাকে এই দুই পেজ হচ্ছে আসলে আমি এখানে যে কথাগুলো করছি এটা আমি আশা করি তোমরা এটা পড়বা একবার পড়লে বুঝবা এগেইন এরপর তাহলে আমাদের ডাইজেশনটা হয়ে গেল কুইকলি অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশনটা শেষ তোমার স্মল ইন্টেস্টাইনে চলে গেছে তাই না এই স্মল ইন্টেস্টাইনে যে লুমেন আছে নিচের দিকে চলে গেছে যাওয়ার পরে কি হবে সেখান থেকে আমার এখন
ব্লাডের ভিতরে অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হয়ে কোথায় চলে যাবে? প্রথমে ব্লাড সার্কুলেশন দিয়ে ফার্স্ট কোথায় যাবে? এই অ্যামাইনো অ্যাসিড গুলো লিভারে যাবে, রাইট? হ্যাঁ, ওই দিন বলছিলাম। তারপরে লিভার থেকে ডিস্ট্রিবিউট হবে। ওকে, তাহলে এখন অ্যামাইনো অ্যাসিডটা কিভাবে এখন ওইখান থেকে অ্যাবজর্পশন হচ্ছে সেটা আমরা দেখি। ইট ইজ এন অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ মানেই বুঝবা যে যেখানে কোনো একটা কথাকে অ্যাক্টিভ বলা হয় তার মানে বুঝবা যে এটার জন্য এনার্জি লাগবে। এনার্জি, দ্যাট এনার্জি ইজ নিডেড is derived from the hydrolysis of ATP। আর এনার্জি বলতেই আমাদের এই ATP লাগবে। হ্যাঁ, ইট occurs in small intestine, যেটা বললাম না, স্মল ইন্টেস্টাইনে এসে আমার এখন অ্যামাইনো অ্যাসিডগুলো রয়ে গেছে, এখান থেকে এখন অ্যাবজর্পশন হবে। দুইটা মেকানিজমের মাধ্যমে অ্যাবজর্পশন হয়, একটা হচ্ছে ক্যারিয়ার প্রোটিন ট্রান্সপোর্ট সিস্টেম, আর একটা হচ্ছে গ্লুটাথিয়ন ট্রান্সপোর্ট সিস্টেম। কথাটা বুঝাতে পারছি? ক্যারিয়ার প্রোটিন ট্রান্সপোর্ট সিস্টেম একটা আছে, একটা হচ্ছে গ্লুটাথিয়ন ট্রান্সপোর্ট সিস্টেম। তোমরা মনে হয় গ্লুটাথিয়নের নামটা শুনছো একটু, তাই না অলরেডি? জি স্যার। গ্লুটাথিয়নটা কি বলতো সিনথিয়া? কি এটা, কি বলবা তুমি এটাকে এক কথা যদি বলো? স্যার মনে আসতেছে না, তবে আপনি 2 দিন আগেই বলছেন, মানে কয়েকদিন আগেই বলছেন গ্লুটাথিয়নের কথাটা। এটা আমরা ওই যে রস পড়ার সময় এটা এটা পড়ছিলাম। আচ্ছা, ভুলে গেছি। স্যার এনজাইম, গ্লুটাথিয়ন এনজাইম করে স্যার, অক্সিডেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, একজন বলছে এনজাইম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আর কেউ? এটা কি কি দিয়ে তৈরি হয় জানো? কি দিয়ে তৈরি হয়? এটা 3টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। 3টা অ্যামাইনো অ্যাসিড, ভ্যালিন আর একটা গ্লাইসিন, ভ্যালিন না, গ্লাইসিন, গ্লুটামেট আর সিস্টিন। হ্যাঁ, জি স্যার, জি স্যার। এই 3টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তার মানে এটাকে বলতে পারি এটা একটা ট্রাইপেপটাইড। ওকে, জি স্যার। কিন্তু এটা কিন্তু এনজাইম না। হ্যাঁ, এটা কিন্তু এনজাইম না, এটা হচ্ছে নন এনজাইমেটিক অ্যান্টিঅক্সিডেন্ট। এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন অ্যাসকর্বিক অ্যাসিডের নাম শুনছেন না? অ্যাসকর্বেট বা অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। ভিটামিন সি কি কোনো এনজাইম? ভিটামিন সি কি এনজাইম বলবা তোমরা? না, এটা সেম ভাবে এটা এনজাইম না, এটা একটা ট্রাইপেপটাইড। ওকে, হ্যাঁ। আচ্ছা, একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও একটু। সরি, এমন শব্দ হচ্ছিল যে তোমাদের কথা বলতে পারতেছিলাম না, নিচে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু জানবো না যে গ্লুটাথিয়ন কিন্তু এনজাইম না। হ্যাঁ, এটা একটা নন এনজাইমেটিক অ্যান্টিঅক্সিডেন্ট। এখন যেগুলো এনজাইম হিসেবে কাজ করবে, এনজাইমের কাজ কি? এটা একটা রিঅ্যাকশনকে ক্যাটালাইসিস করা, তাই না? আর নন এনজাইমে কি করবে? সে সরাসরি ক্যাটালাইসিস করতে পারবে না, বাট তারা হেল্প করতে পারে। কেমন? বা হ্যাঁ, অন্যান্য ভাবেও হেল্প করতে পারে, কোফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। বাট এভাবে মিলায়ও না। হ্যাঁ, আমরা গ্লুটাথিয়নকে এনজাইম বলবো না, এটা একটা নন এনজাইমেটিক অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, তো দেখো ওইটা দ্বারা এক ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম আছে যেটা গ্লুটাথিয়ন দিয়ে গঠিত, সেটাও এই অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশনে হেল্প করে। কিন্তু মেইনলি হচ্ছে এই যে এইটা ক্যারিয়ার প্রোটিনস ট্রান্সপোর্ট সিস্টেম, এই কথাটা দ্বারাই কিন্তু সুন্দর একটা কথা, ক্যারিয়ার প্রোটিনস ট্রান্সপোর্ট সিস্টেম। মানে তোমরা জানো একটা জিনিস যদি সেলের ভিতর থেকে বাইরে আসতে চায় বা বাইরে থেকে ভিতরে যেতে চায়, তাহলে ওর ভিতরে একটা চ্যানেলের মতো থাকে বা কিছু একটা থাকবে, রাইট? সেটাকে বলি আমরা ট্রান্সপোর্ট সিস্টেম। ভিতরে যেতে পারে, বাইরে আসতে পারে, এরকম। তো এই ক্যারিয়ার প্রোটিন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আসলে মোস্ট অফ দা ইট ইজ দ্য মেইন সিস্টেম ফর অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন। এ মানে অ্যামাইনো অ্যাসিড। ওকে,
অ্যাবজর্পশন অফ ওয়ান মলিকুল ওয়ান অ্যামাইনো অ্যাসিড নিডস ওয়ান এটিপি। তার মানে খেয়াল করছো কত কঠিন বিষয়। দেখো আমাদের এই যে আমরা এত খাওয়া দাওয়া করি, এটিপিটা কই যায়? একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যাবজর্পশনের জন্য একটা এটিপি লাগবে। মানে কত বড় কস্টলি একটা ফ্যাক্টর, চিন্তা করা যায়। There are several carrier proteins, one for each group of amino acids. তার মানে এরকম অনেকগুলো ক্যারিয়ার প্রোটিনস আছে এবং এই ক্যারিয়ার প্রোটিনস গুলো ওয়ান ফর ইচ গ্রুপ, মানে কিছু কিছু গ্রুপ অফ অ্যামাইনো অ্যাসিড আছে। যেমন ধরো অ্যাসিডিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড গুলোর জন্য এক ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম, মানে এই ক্যারিয়ার প্রোটিন ট্রান্সপোর্ট সিস্টেম আছে। বেসিক গুলাকে নেওয়ার জন্য এক ধরনের আছে, বা ধরো তোমার হাইড্রোক্সিল গ্রুপ কন্টেনিং গুলোর জন্য এক ধরনের আছে, বা এমন হতে পারে যে সালফার কন্টেনিং গ্রুপ গুলোর জন্য এক ধরনের অ্যামাইনো অ্যাসিড তোমার ক্যারিয়ার প্রোটিন আছে। বুঝতে পারছো? এবং ওই যে বললাম না সেলের ভিতরে যে চ্যানেলটার কথা বলতেছি, ক্যারিয়ার, ওগুলা কিন্তু ক্যারিয়ার প্রোটিন বলা হয়, মানে ওগুলো কিন্তু প্রোটিন দিয়ে গঠিত। আচ্ছা এখন আসো, তার মানে এটা বুঝলা যে ইচ ক্যারিয়ার প্রোটিন হ্যাজ, তারপরে দেখো টু সাইডস, ওয়ান ফর অ্যামাইনো অ্যাসিড এন্ড অ্যানাদার ফর সোডিয়াম। দেখো এই ক্যারিয়ার প্রোটিনগুলোর ভিতরে দুইটা সাইড আছে, এক সাইডের ভিতরে অ্যামাইনো অ্যাসিডটা বাইন্ড করবে, বাইন্ড করে তারা তো বের হয়ে যাবে, তাই না? আরেকটা সাইডের ভিতরে বাইন্ড করবে সোডিয়াম। তাহলে আজকে একটা জিনিস শিখে রাখো, আমরা যে লবণ খাই ভাতের সাথে, বা আমরা যে তরকারির সাথে যে লবণ খাই, তোমরা তো যখন কার্বোহাইড্রেট পড়ছিলাম তখন মনে আছে যে গ্লুকোজের অ্যাবজর্পশনের জন্য তোমার সোডিয়াম লাগে, মনে আছে? জি স্যার, জি স্যার বলছিলেন। একটা গ্লুকোজ সেলের ভিতর ঢুকানো লাগে, ঠিক আছে? সেম ভাবে দেখো অ্যামাইনো অ্যাসিডকেও ঢুকানোর জন্য সোডিয়াম লাগে। সোডিয়াম যদি বাইন্ড না করে তাহলে অ্যামাইনো অ্যাসিডও ঢুকতে পারবে না। তার মানে দেখো লবণ খাইতে হবে, রাইট, বাট পরিমিত, ঠিক আছে? এই লবণ ছাড়াও কিন্তু দেখো কোনো ঘটনাই ঘটতেছে না। লবণ যদি তুমি না খাও, তোমার কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন হবে না, অ্যামাইনো অ্যাসিডের অ্যাবজর্পশন হবে না। It co-transports amino acid and sodium from intestinal lumen to cytosol of intestinal mucosa cells. তার মানে দেখো এই ক্যারিয়ার প্রোটিন কি করবে? কো-ট্রান্সপোর্ট, মানে বুঝো না, কো মানে একসাথে করা, অ্যামাইনো অ্যাসিড কেও ট্রান্সপোর্ট করবে, সোডিয়ামকেও ট্রান্সপোর্ট করবে থেকে ইন্টেস্টাইন, তার মানে লুমেন থেকে মিউকোসা সেলগুলোতে চলে যাবে। আমি দেখাচ্ছি কি, ওই মিউকোসা সেল থেকে পরবর্তীতে সে টোটাল সার্কুলেশন, মানে টোটাল মানে বুঝো যে ব্লাড দিয়ে আর কি, while sodium is excluded out of the cell in exchange with potassium by sodium pump. এই যে সোডিয়াম যেটা সেলের ভিতরে ঢুকলো সেটা আবার সেল থেকে বের হয়ে আসবে একটা সিস্টেমের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে এই যে সোডিয়াম পাম্প। এখন আসে এই ফিগারটা দেখো, এই যে কথাগুলো বর্ণনা করলাম, দেখো এই যে দেখতেছো না, এই যে এই কালারের এই যে এইভাবে স্কোয়ার যেটা দেখতে পাচ্ছ, স্কোয়ার না ঠিক, এই যে এটা না, এইটা হলো একটা ক্যারিয়ার প্রোটিন। এই যে লেখা আছে দেখো ক্যারিয়ার প্রোটিন। তোমরা কি শুনতেছো আমাকে? জি স্যার শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা দেখো এই যে ক্যারিয়ার প্রোটিন, এইটাকে বলা হয় ক্যারিয়ার প্রোটিন। তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড গিয়ে বাইন্ড করবে, সোডিয়াম গিয়ে বাইন্ড করবে, বাইন্ড করলে তারা এর ভিতর দিয়ে ভিতরে ঢুকবে। অ্যামাইনো অ্যাসিড ভিতরে চলে এই যে সাইটোসেলের মধ্যে, যেটাকে আমরা বলতে এই যে ইন্টেস্টিনাল লুমেন থেকে যে মিউকোসাল সেল বলতেছি, সেখানে চলে আসলো। তারপরে দেখো সোডিয়ামটাও চলে আসলো। তারপরে এই অ্যামাইনো অ্যাসিডটা এইখান থেকে বের হয়ে টোটাল সার্কেল ঢুকলো। এই সোডিয়ামটা তো সেলের ভিতরে ঢুকে কি সেলের 12টা বাজাবে? এই সোডিয়ামটাকেও এখন বের করতে হবে। এই সোডিয়ামটাকে বের করার জন্য তখন একটা সিস্টেম আছে, এই যে এই সিস্টেম একটা পাম্প বলে এটাকে, হ্যাঁ, এই পাম্পে সোডিয়ামটা বের হয়ে যাবে। এটিপি এখানেও শক্তি লাগে, তোমাদের কথা এই যে একটু আগে বললাম না যে শক্তি লাগে, শক্তিটা কোথায় লাগবে? এই জায়গায় শক্তিটা লাগবে। দেখো তার মানে এখন একটা সোডিয়ামকে বের, এই যে একটা অ্যামাইনো অ্যাসিড ঢুকানোর জন্য একটা সোডিয়াম ঢুকছে, এটাকে এখন বের করতে হবে। এই বের করানোর কাজে আমার এখানে একটা এটিপি খরচ হয়ে যাবে। দেখো এই যে এটিপিটা এটিপি প্লাস ফসফেট হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে এই পটাশিয়ামটা ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম ভিতরে ঢুকবে। একটা পটাশিয়াম ভিতরে ঢুকবে, সোডিয়াম বের হয়ে যাবে। এই জায়গাতে কারো কোনো কোশ্চেন আছে নাকি? যে কোনো কোশ্চেন করতে পারো তোমরা আমাকে, যদি তোমাদের কোনো জায়গায় কোনো সন্দেহ লাগে। স্যার এটা একটু আবার বলেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, শুনতে পাইনি। কে বলতেছো তুমি? স্যার সিদরাতুল মুনতাহা। মুনতাহা, আচ্ছা। সো আমি আরেকবার বলি না কেমন, আমি জানি না তোমাদের
39 জন এই মুহূর্তে দেখাচ্ছে। রনি তুমি আসো ক্লাসে? জি স্যার। 39 জন কেন ক্লাসে? 20 জন কই গেল? ভোট দিতে গেছে মনে হয় না? I don't know, আমি তোমাকে বারবারই বলছি it's up to you whether you will be in my class or not. আচ্ছা দেখো, যেটা মুনতাহা জিজ্ঞাসা করতেছো তাই না, কি এই ঘটনাটা কি? অ্যামাইনো অ্যাসিডের অ্যাবজর্পশন। কোথা থেকে কোথায় অ্যাবজর্পশন হবে সেটাকে দেখো। এই যে ইন্টেস্টিনের যে লুমেন আছে, লুমেন থেকে, লুমেনের ভিতরে তোমার এখন অ্যামাইনো অ্যাসিডগুলো এসে জমা হয়ে আছে, ঠিক আছে? সেই অ্যামাইনো অ্যাসিডগুলো এখন এই সেল ভিতরে আরেকটা সেলের ভিতর যাবে। এই সেলটার নাম হচ্ছে মিউকোসাল সেল। ওকে, মিউকোসাল সেলে যাবে। কেমনে যাবে দেখো, এই যে ক্যারিয়ার প্রোটিন, একটু আগে আমরা কিন্তু ক্যারিয়ার প্রোটিন সিস্টেম নিয়ে কথা বলতেছি না, ক্যারিয়ার প্রোটিন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে। এই যে গ্রিন কালারের যেটা দেখতেছো, এইটা এক ধরনের প্রোটিন দিয়ে গঠিত। হ্যাঁ, এটার নাম হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। যে কোনো একটা এক্সাম্পল এখানে কমন ভাবে বলা হয়েছে যে এটা ক্যারিয়ার প্রোটিন। এর একটা সাইডে এসে অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করবে, একটা সাইডে এসে সোডিয়াম বাইন্ড করে তারা এর ভিতর দিয়ে ঢুকবে। ঢুকার পরে তারা এই যে মিউকোসাল সেলে, সাইটোসেলে চলে আসলো। এই অ্যামাইনো অ্যাসিডটা পরবর্তীতে এখান থেকে বের হয়ে পোরাল সার্কুলেশনে চলে গিয়ে ব্লাডের মাধ্যমে লিভারে চলে যাবে। এখন এই যে সোডিয়ামটা যে ভিতরে ঢুকছে, একে তো বের করতে হবে, কারণ একটা অ্যামাইনো অ্যাসিড ঢুকলো, একটা সোডিয়াম ঢুকতে থাকবে, তখন অ্যামাইনো অ্যাসিড বের হবে, কিন্তু সোডিয়ামকে তো বের করতে হবে, রাইট? এই সোডিয়ামটা বের করার জন্য তখন একটা সিস্টেম আছে, এটাকে বলা হয় সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই পাম্পের মাধ্যমে দেখো সোডিয়াম একটা বের হয়ে যাবে, একটা পটাশিয়াম ভিতরে ঢুকবে। এবং এইখানে এই সোডিয়ামকে বের করার জন্য একটা শক্তি দরকার। এই শক্তিটা আসবে এটিপির হাইড্রোলাইসিসের মাধ্যমে। ওই যে প্রথমেই বলা হয়েছিল না যে এটা একটা এনার্জি রিকোয়ারিং প্রসেস, এটা এনার্জি লাগবে। এই এনার্জিটা একটা অ্যামাইনো অ্যাসিড ঢোকার জন্য একটা এটিপি লাগবে। এই যে দেখো, একটা অ্যামাইনো অ্যাসিড ঢুকে বের করে দেওয়ার ফলে যে সোডিয়াম ঢুকতেছে সেটাকে বের করার কারণে একটা এটিপি খরচ হয়ে যাচ্ছে। শেষ, এইটুকু পর্যন্ত বুঝে রাখো, বাকিটাতে আমি আসতেছি। ক্লিয়ার এটা এটুকু? স্যার সোডিয়াম আনতে বের হয়ে গেল, এটা কি স্যার আবার স্যার অ্যামাইনো অ্যাসিডের সাথে আবার রিসাইকেল হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আবার মনে করো এই সোডিয়ামটা এই সোডিয়াম মনে করো, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন তোমার কথা হচ্ছে স্যার তাহলে আমরা সোডিয়াম তো এখানে আমাদের এখানে রিসাইকেল হচ্ছে তাই না? হ্যাঁ, এটা রিসাইকেল হচ্ছে, কিন্তু কোনোভাবে তোমার বডি থেকে এক্সক্রিটও হতে পারে। সেটাকে যোগান দেওয়ার জন্য তোমার তো আমরা সেজন্যই তো মনে করো যে লবণ খাচ্ছি, ভাতের সাথে খাচ্ছি, বা ইনফ্যাক্ট তরকারিতে তো যথেষ্ট লবণ খাই আমরা, তাই না? দ্যাট ইজ ইনাফ। ওকে, এই সোডিয়ামটা আবার কিন্তু রিসাইকেল হবে ইনফ্যাক্ট। ওকে, গেল। এই যে বলতেছিলাম যে ক্যারিয়ার ট্রান্সপোর্ট সিস্টেম দেখো 5 ধরনের আছে। এই যে দেখো, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড গুলো নেওয়ার জন্য এক ধরনের ক্যারিয়ার সিস্টেম আছে, বেসিক অ্যামাইনো অ্যাসিড গুলো একসাথে এবং সিস্টিন, এই দুইটা মিলে এক ধরনের ক্যারিয়ার সিস্টেম আছে। ইমিনো অ্যাসিডস, তোমরা জানো ইমিনো অ্যাসিড কোনটাকে বলা হয়? প্রোলিন। হ্যাঁ, প্রোলিনকে এবং গ্লাইসিনকে নেওয়ার জন্য এক ধরনের আছে। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড গুলো নেওয়ার জন্য এক ধরনের আছে। বিটা অ্যামাইনো অ্যাসিড যেগুলো যেমন বিটা অ্যালানিন, সেগুলোকে নেওয়ার জন্য এরকম আমরা টোটাল 5 ধরনের ক্যারিয়ার প্রোটিন সিস্টেম আছে। তার মানে এই যে অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, পিথিওনিন, ফিনাইলিন, টাইরোসিন, আইসোলিউসিন, এরা সবাই এই যে নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট করার জন্য যে সিস্টেমটা আছে সেটা দিয়ে তারা ভিতরে ঢুকবে। এই সিস্টেমটা কখনোই এই বেসিক অ্যামাইনো অ্যাসিড ইউজ করতে পারবে না, ঠিক আছে? এরপরে আসো যে তাহলে মানে আমরা এখানে বুঝলাম যে ক্যারিয়ার প্রোটিন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড গুলো হ্যাঁ এইখান থেকে এইভাবে পাস হবে, ঠিক আছে? এখন আসো আরেকটা টার্ম এখানে রয়ে গেল, ওই যে এইটাই সেটা দেখো আরেকটা ভাবে যদি তোমরা দেখো, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো, এই যে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার দিয়ে এখানে বাইন্ড করে ভিতরে ঢুকতেছে, এই হলো সেই অ্যামাইনো অ্যাসিড গুলো। হ্যাঁ, এন্টারোসাইট মানে ওই যে মিউকোসাল সেলের এন্টারোসাইট, ঠিক আছে? এখন আসো যে যখন অ্যামাইনো অ্যাসিড গুলা প্রোটিনের যখন ডাইজেশন হচ্ছে, হ্যাঁ, প্রোটিনের যখন ডাইজেশন হচ্ছে, এই ডাইজেশন হয়ে 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 অবশ্যই অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। এট দ্য সেম টাইম এমনও হতে পারে যে আসলে কিছু কিছু ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড রয়ে যায়। তার মানে শুধু যে অ্যামাইনো অ্যাসিড তা না, কিছু ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড রয়ে যায়। এই ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড গুলাকেও তো তোমার এখন অ্যাবজর্পশন করতে হবে। পয়েন্টটা বুঝাতে পারছি? তোমরা যে দেখলা যে প্রোটিনের যখন ডাইজেশন হচ্ছে, ডাইজেশন হয়ে হয়ে অ্যামাইনো অ্যাসিড গুলো বের হয়ে যাচ্ছে, রাইট?
অ্যামাইনো অ্যাসিড পাইলাম, মনে করো তুমি 80% প্রোটিনের বা 90% প্রোটিনের ডাইজেশন হয়ে তোমার অ্যামাইনো অ্যাসিড পাইছো তুমি, আরো যে 10% দেখা গেল কি ডাইপেপটাইড, ছোট ছোট ডাইপেপটাইড, ছোট ছোট ট্রাইপেপটাইড হিসেবে রয়ে গেছে, সেগুলোকে এখন কি করবা? সেগুলোরও অ্যাবজর্পশনের জন্য একটা মেকানিজম আছে। এই মেকানিজমটা হচ্ছে এইখানে খেয়াল করো, এটার নাম হচ্ছে পেপটি1। হ্যাঁ, এই পেপটি1 একটা ট্রান্সপোর্টার। এই ট্রান্সপোর্টারের মাধ্যমে এই ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড গুলা ঢুকবে, এই ডাইপেপটাইড ট্রাইপেপটাইড গুলা ঢুকবে এই ট্রান্সপোর্টার সিস্টেমের ভিতরে। আর যেগুলো সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড ছিল সেগুলো তো এইভাবে ঢুকবেই। মানে এই প্রসেসটা আমি অলরেডি এর আগের পেজে এখানে কিন্তু আলাপ করছি, রাইট? এখন সেকেন্ড আমার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে কিছু কিছু পেপটাইড যেমন ডাইপেপটাইড ট্রাইপেপটাইড সেগুলোকে অ্যাবজর্পশন করার জন্য এই যে পেপটি1 নামক একটা ট্রান্সপোর্টার আছে, সেই ট্রান্সপোর্টার দিয়ে দেখো ভেঙে এই যে কাটলো, কেটে কেটে এরকম অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো। তার মানে দেখো যদিও এই পেপটাইড গুলা ডাইপেপটাইড ট্রাইপেপটাইড গুলা তোমার এই যে স্মল ইন্টেস্টাইনের এই অবস্থায় ছিল, কিন্তু তখন যখন তারা এই যে এন্টারোসাইটস বা যে মিউকোসাল সেলের ভিতরে ঢুকলো, ওইখানে ঢুকার পর পেপটাইডেস এনজাইম দ্বারা সেই ছোট ছোট ডাইপেপটাইড, এটা ডাইপেপটাইড রাইট, এটা ট্রাইপেপটাইড, সেগুলোকে কেটে কেটে আবার সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো। তার মানে অবশ্যই দে মাস্ট বি কনভার্টেড ইনটু সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডস বিফোর গোয়িং টু দ্য পোর্টাল সিস্টেম বা সার্কুলেশন ক্যাপিলারিতে। ক্যাপিলারিতে শুধুমাত্র এই যে সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছ সে তারাই যেতে পারবে, কখনোই এই ডাইপেপটাইড ট্রাইপেপটাইড যেতে পারবে না। তার মানে যে ডাইপেপটাইড ট্রাইপেপটাইড গুলা তোমার এই জায়গায় আনডাইজেস্টেড ছিল, মানে সিঙ্গেল তাতে কনভার্ট হয় নাই, তারা এই সেলের এইখানে ঢোকার পর পেপটাইডেজ এনজাইম দ্বারা তারাও সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডে যখনই কনভার্ট হবে তখনই তারা ক্যাপিলারি সিস্টেম দিয়ে ব্লাড সার্কুলেশনে চলে যাবে। তাহলে এই কথাগুলাই এখানে আমি বর্ণনা করছি। আমি একটু পরে 1 মিনিটে দেখো, absorption of peptide, there is virtually no absorption of peptides longer than 4 amino acids, মানে 4টা অ্যামাইনো অ্যাসিডের বেশি যদি থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে, তাহলে কোনোভাবেই তার অ্যাবজর্পশন হবে না। বাট 2টা 3টা 4টা বিশেষ করে 2টা 3টা থাকলে কি হবে? however there is abundant absorption of di and tripeptides in the small intestine. দেখো, ও সরি, দেখো আমি 90% বলছি, ভুল বলছি না, দেখো over 60% of all amino acids are taken up into the enterocytes as di and tripeptides. 40% মনে করে এরকম অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, কিন্তু 60% আসলে ডাইপেপটাইড ট্রাইপেপটাইড হিসেবেই অ্যাবজর্পশন হয় এই ট্রান্সপোর্টারটা দিয়ে, ঠিক আছে, পেপটি1 ট্রান্সপোর্টার। These small peptides are absorbed into the small intestinal epithelial cell by co-transport with potassium cell, এবং এইখানেও একটা co-transport সিস্টেম আছে, যখন ডাইপেপটাইড ট্রাইপেপটাইড গুলো ঢুকবে সাথে এই যে পটাশিয়াম হাইড্রোজেন আয়নও একটা ঢুকবে via a transporter called pepti1, একই কথা। হ্যাঁ, once inside the enterocyte, এটার নাম হচ্ছে enterocyte, যেটা আমি মিউকোসা বলতেছি। হ্যাঁ, the vast bulk of di and tripeptide are digested into amino acids by a cytoplasmic peptidase এনজাইমটা কাটবে, কেটে এগুলোকে কনভার্ট করবে and exported from the cell into the, তারপর এখান থেকে তারা সেলের থেকে ব্লাডের ভিতরে এক্সপোর্টেড হবে। only a very small number of these small peptides enter blood intake, তারপর বলতেছে যে খুব কম পরিমাণে তোমার পেপটাইড ব্লাডে ঢুকতে পারে, খুবই কম পরিমাণে, ঠিক আছে, বাট মেজরিটি they will be converted into single amino acids before entering into the blood system. তার মানে এখান থেকে তোমরা জানলা যে অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশন কিভাবে হয়, সাথে ডাইপেপটাইড বা ট্রাইপেপটাইড গুলো ছোট ছোট স্মল পেপটাইড যেগুলো আছে সেটার অ্যাবজর্পশনও কিভাবে হয় সেটা তোমরা জানলা। হ্যাঁ, কোনো কোশ্চেন এটুকু পর্যন্ত? কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? এই অ্যাবজর্পশনটুকু আমি যেটুকু বললাম তোমরা ইচ্ছা করলে এগুলো ভিডিও দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি তাহলে কি আমি এখন বলতে চাচ্ছি তোমাদের যেটা, যে এই অ্যামাইনো অ্যাসিডটা আমার ব্লাডের ভিতর দিয়ে ব্লাড দিয়ে আমাদের লিভারের মধ্যে চলে গেল, দেন লিভার থেকে আলটিমেটলি এইভাবে এটা সেলের মধ্যে চলে যাবে, ঠিক আছে। এই সেলের মধ্যে এখন অ্যামাইনো অ্যাসিডের কিভাবে ক্যাটাবলিজম হবে, দেখো আমি পড়াচ্ছি ক্যাটাবলিজম, কিভাবে এই অ্যামাইনো অ্যাসিডগুলোর এখন ব্রেকডাউন হবে, সেটা আমি বলতে যাচ্ছি। তো যে প্রক্রিয়ায় ফার্স্ট স্টেপটা এই ক্যাটাবলিজম অ্যামাইনো, এইটার নাম, এইটা একটা কি বলবো, যে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে তোমার কি বলা যায় এটাকে, ধরুন ট্রান্সএমিনেশন বলে। হ্যাঁ, ফার্স্ট, আচ্ছা তোমরা এটা পড়ার আগে তোমরা এই ফিগারটা চিন্তা করো, দেখো টোটাল জিনিসটা একটা অ্যামাইনো অ্যাসিড, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড,
ট্রান্সএমিনেশন হয়ে একটা কিটো অ্যাসিডে কনভার্ট হবে, এবং এই যে অ্যামোনিয়াটা এই এরকম একটা কিটো অ্যাসিডের সাথে মিলে গ্লুটামেট তৈরি করবে। আলফা কিটো গ্লুটারেটটাকে গ্লুটামেট, এই যে অ্যামোনিয়াটা দেখতেছো না, এই অ্যামোনিয়াটা আসলে এই অ্যামোনিয়াটা। তাহলে এই অ্যামোনিয়াটা দেখো অ্যামাইনো অ্যাসিড থেকে অন্য একটা জায়গায় ট্রান্সফার হয়ে এরকম গ্লুটামেট পাওয়া গেল। এই গ্লুটামেটটাই পরবর্তীতে অ্যামোনিয়াটাকে ডিএমিনেশন বলা হয়। এটার নাম হচ্ছে ট্রান্সএমিনেশন, এটার নাম হচ্ছে ডিএমিনেশন। তোমরা বুঝতে পারছো যে ট্রান্সএমিনেশন মানে অ্যামাইনো গ্রুপ ট্রান্সফার করা, আর ডিএমিনেশন মানে হচ্ছে অ্যামোনিয়াম গ্রুপটা রিলিজ করা। তাহলে এই যে দুইটা প্রক্রিয়ার মাধ্যমে কি পাইলা দেখো, একটা অ্যামাইনো অ্যাসিড এরকম একটা কিটো অ্যাসিডে কনভার্ট হলো, আর পরবর্তী স্টেপে এই অ্যামোনিয়ামটা ফ্রি হয়ে গেল। তোমরা ইউরিয়া সাইকেলের নাম শুনছো তো, তাই না? ইউরিয়া সাইকেল নাম শুনছো? ইউরিয়া সাইকেল, ইউরিয়া সাইকেল। না স্যার। ইউরিয়ার নাম শুনছো তো? জি স্যার। জি স্যার। ইউরিয়া কি আমাদের তৈরি হয় আমাদের বডিতে, শরীরে? বলো কোথায় তৈরি হয়, কেন তৈরি হয়? কেন আমাদের যে ইউরিনের মধ্যে ইউরিয়া থাকে না? হ্যাঁ, আসো জানো অন্তত, এখন অন্তত জানার সময় আসলো। এই যে অ্যামোনিয়াটা বের হলো না, এই অ্যামোনিয়াটা খুবই টক্সিক। এই অ্যামোনিয়াটা পরবর্তীতে ডিপেন্ডিং অন অর্গানিজমস, এনিমেলস, ধরো আমাদের হিউম্যানের ক্ষেত্রে যেটা হয়, অ্যামোনিয়াটা অবশ্যই ইউরিয়াতে কনভার্ট হবে। মাছের ক্ষেত্রে অ্যামোনিয়াটা সরাসরি বের হয়ে যায় কিনা দেখো, আমি দেখাবো এরপরে। শার্ক যে আছে, শার্ক কি করে, অ্যামোনিয়াটাকে কিসে কনভার্ট করে? কারণ অ্যামোনিয়াটা হচ্ছে খুবই টক্সিক। এইটা অ্যামোনিয়াটা পরবর্তীতে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলোতে কনভার্ট হলে, এই ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড হচ্ছে অ্যামোনিয়ামের চেয়ে লেস টক্সিক। তারপরে আমাদের ইউরিনের মাধ্যমে সেটা বের হয়ে যায়। তাহলে আমরা কি পাইলাম ওভারঅল সিচুয়েশনে চিন্তা করো। আবার শুনো, এই একটা অ্যামাইনো অ্যাসিড এরপরে অ্যামোনিয়াটা করে দিবে, এরকম একটা কিটো আলফা কিটো গ্লুটারেটকে দেওয়ার ফলে এরকম একটা এইখান থেকে একটা কিটো অ্যাসিড তৈরি হবে। পরবর্তীতে এখান থেকে অ্যামোনিয়াটা নেওয়ার ফলে তৈরি হবে গ্লুটামেট। এই গ্লুটামেটটা পরবর্তীতে ডিএমিনেশনের মাধ্যমে অ্যামোনিয়ামটা ফ্রি করে দিবে। এইটা ইউরিয়া সাইকেলে চলে যাবে। আর এখানে বাকি থাকলো কি, এখন এই যে কিটো অ্যাসিডটা, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের জন্য এক এক ধরনের কিটো অ্যাসিড তৈরি হবে, এবং এই কিটো অ্যাসিডের ফেট কি সেটা আমরা পরে দেখব। আমি এই মুহূর্তে কোথায় যাচ্ছি দেখো, এই ট্রান্সএমিনেশন রিঅ্যাকশনটা, ডিএমিনেশন রিঅ্যাকশনটা হয়ে গেল, তোমরা দেখলা অ্যামোনিয়াটাকে আমি এখন ইউরিয়া সাইকেলে নিয়ে যাব। এই যে কথাগুলো তখন বললাম না, এই কথাগুলো এই জায়গায় লেখা আছে। তাহলে আমরা জানলাম অ্যামোনিয়াটা এইভাবে ট্রান্সফার করার প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সএমিনেশন, এবং এই ট্রান্সএমিনেশনটা এমনি হবে না, ভেরিয়াস এনজাইমস ইনভলভ, যেমন বলে ট্রান্সএমিনেস। এই যে দেখো নাম কি সেই এনজাইমের, অ্যামাইনো ট্রান্সফারেজ অর ট্রান্সএমিনেস, অ্যামাইনো ট্রান্সফারেজ অর ট্রান্সএমিনেস। এই এনজাইমটা এই জায়গায় কাজ করবে। আর এটাকে ডিএমিনেশন করার জন্য একটা এনজাইম কাজ করবে, যেটা নাম হচ্ছে গ্লুটামেট ডিহাইড্রোজিনেস। আচ্ছা, নেক্সট স্লাইডে এখন আসো। দেখো ট্রান্সএমিনেশন, না? তাহলে আমরা দুইটা রিঅ্যাকশন পাইলাম, একটা হচ্ছে ট্রান্সএমিনেশন আর একটা হচ্ছে ডিএমিনেশন। প্রথমে ট্রান্সএমিনেশনটা এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। এই যে দেখো একটা এক্সাম্পল, অ্যালানিন। অ্যালানিন কি? অ্যালানিন কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমরা এর আগে যেটা দেখালাম, এই জায়গায় একটা কমন কথা বললাম, তাই না? আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে এটা দেখবো। দেখো কি হয়, এল অ্যালানিন ওই যে আলফা কিটো গ্লুটারেটের সাথে রিঅ্যাকশন করবে। তাহলে যেহেতু এখানে অ্যালানিন ইনভলভ, সেই জন্য নামটা হয়ে গেছে সেইভাবে, দেখো অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ। ওকে, করলে কি হবে দেখো, এই অ্যামোনিয়ামটা দেখো এই জায়গায় ট্রান্সফার হয়ে গেল। দেখো এই যে আলফা কিটো গ্লুটারেটটা গ্লুটামেট হয়ে গেছে, আর অ্যালানিনটা তৈরি করছে পাইরুভেট। ঠিক আছে, এখন আমার কি হলো, এল গ্লুটামেট তৈরি হলো। তার মানে এই যে এই জিনিসটা গ্লুটামেট তৈরি হয়েছে, রাইট? এইটা হচ্ছে এটা তৈরি হলো। এবং এখানে দেখো এনজাইমটা অ্যালানিন ট্রান্সএমিনেস। তো এখানে যদি গ্লাইসিন থাকতো, রাইট, তাহলে এটার নাম কি হতো, গ্লাইসিন অ্যামাইনো ট্রান্সফারেজ। ওকে,
জি এখানে স্যার। যদি অ্যাসপার্টেট এই জায়গায় যদি অ্যাসপার্টেট থাকতো তাহলে এনজাইমটার নাম হতো অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, হ্যাঁ, বা অ্যাসপার্টেট ট্রান্সএমিনেস বা অ্যালানিন ট্রান্সএমিনেস, কারণ আমরা অ্যামাইনো ট্রান্সফারেজটার অল্টারনেটিভ আমরা বলতে পারি ট্রান্সএমিনেস, মনে রাখো কেমন। তাহলে দেখো আমরা তাহলে বলতে পারছি এই অবস্থাতে এই রিঅ্যাকশনটা হচ্ছে, রাইট। আমি এখন 1 বাই 1 যাচ্ছি এবং এখানে যে পিএলপি দেখো, পাইরোডক্সাল 5 প্রাইম ফসফেট, এটা একটা কোএনজাইম, ওকে। এই কোএনজাইমটা কোথা থেকে আসে জানো? পাইরোডক্সিন থেকে আসে। পাইরিডক্সিনটা কি জানো? ভিটামিন বি6। তাহলে এখানে যে কোফ্যাক্টর হিসেবে কাজ করতেছে পিএলপি, এটা নাম হচ্ছে পাইরিডক্সাল 5 প্রাইম ফসফেট, ইট ইজ এ ডেরিভেটিভ অফ পাইরিডক্সিন, দ্যাট ইজ ভিটামিন বি6। এই যে আমরা ভিটামিন বি6 খাই, বলি না ভিটামিন খাই, এই দেখো বি6 এর কাজ হচ্ছে এই জায়গায় কোফ্যাক্টর হিসেবে কাজ করতেছে। একটা এক্সাম্পল তোমাদের দেখাইলাম, হ্যাঁ, গেল। আচ্ছা, তোমাদের কি কখনো তোমরা কেউ কি কখনো লিভার টেস্ট করছো এই পর্যন্ত তোমাদের জীবনে হসপিটালে গিয়ে? কেউ কি আসো মানে হসপিটালে গিয়ে ব্লাড টেস্ট করতে গিয়ে তোমাদের বলছে যে লিভার ফাংশন টেস্ট করো? তোমাদের যে এখন অ্যাকচুয়ালি 40 জন ক্লাসে আসো, কেউ কি আসে এরকম? স্যার কয়দিন আগে আমার ভাই টেস্ট করছিল, আমি টেস্ট করিনি, তবে ওর সাথে গেছিলাম। হ্যাঁ, তখন কি তোমার ওই যে বলছে যে লিভার ফাংশন টেস্ট করো? স্যার আল্ট্রাসাউন্ড দিছিল ওর লিভারের ওদিকে। আল্ট্রাসাউন্ড অন্য জিনিস, মানে টেস্ট করতে দিছিল কিনা। জন্ডিস হলে তোমাদের কারো কখনো জন্ডিস? অনেকে জি স্যার হয়েছিল। স্যার আমার জন্ডিস তো জন্ডিস তো খুবই মেবি। হ্যাঁ হ্যাঁ, জন্ডিস তো যেমন ছোটবেলায় আমার মনে আছে গ্রামে যখন খেলাধুলা করে দূরে খেলাধুলা রোদের মধ্যে এটা সেটা হ্যান তেন, তখন মনে হয়েছিল জন্ডিস ছিল, রাইট। আবার ঢাকা শহরে যারা আমরা খাই জন্ডিস, তাই না, তোমরা জানো যে যে ভাইরাস আছে সেই ভাইরাস দিয়েও হতে পারে। হ্যাঁ স্যার এই লিভার টেস্টের নামটা কি? সিবিএস? না, এটা লিভার ফাংশন টেস্টই বলে, ঠিক আছে। হ্যাঁ, তো লিভার ফাংশন টেস্টে কি জানো? এই যে দেখো, এটা খুবই ইন্টারেস্টিং যে তোমার ধরো জন্ডিস হইলো বা কোনো ভাইরাস দ্বারা অ্যাটাক হলো বা যে কোনো লিভারের একটা ডিজিজ হলো, যে কোনো ডিজিজ, ওকে। তো লিভারের যখন ডিজিজ হয় না, তখন লিভার কি করে, সে মনে ভাবে যে সে মনে ভালোভাবে কাজ করতে পারতেছে না। ভালোভাবে কাজ করতে না পারলে সে কি করে, এই এনজাইমগুলার মানে সিনথেসিস বাড়ায় দেয়। এই যে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ বা এই যে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, বুঝছো, এইগুলার সিনথেসিস সে বাড়াই দিয়ে সে ভাবে ও আমি মনে কাজ করতে পারতেছি না, এগুলো সিনথেসিস বাড়াই দেয়। তো কোন কন্ডিশনে? যখন লিভারটা ডিজিজ হবে বা লিভারটা কোনো এই যে বললাম জন্ডিস হতে পারে, তাই না। তারপরে ওই যে আমরা আরেকটা কি যেন বলি, জন্ডিসের আরেকটা কি নাম বলি আমরা, ওই যে দুই ধরনের ভাইরাস আছে না, হ্যাঁ, হেপাটাইটিস, রাইট। সো এই যে হেপাটাইটিস বি ভাইরাস আছে, হেপাটাইটিস সি ভাইরাস আছে না, তখন লিভার ভাবে কি আমি মানে ভালোভাবে কাজ করতে পারতেছি না, ও আমার এটা সিনথেসিস বাড়ায় দেয়, তখন এটা সিনথেসিস বাড়ায় দেয়। আর আমরা কি করি, ব্লাডে গিয়ে যখন দেখি যে এটার পরিমাণ বেড়ে গেছে, তখন আমরা ভাবি যে ও নিশ্চয়ই আমার লিভারটা সামহাউ সিক বা ডিজিজড বা ড্যামেজ হয়েছে বা কোনো ইনজুরি হয়েছে বা ইত্যাদি। এই জন্য দেখবা যে মানুষের জন্য ইয়ে হয়, তখন ডাক্তাররা গেলেই কিন্তু এই দুইটা টেস্ট করতে বলে যে প্লিজ জিওটি জিপিটি বলে, এটার অল্টারনেটিভ নাম হচ্ছে জিওটি জিপিটি। হ্যাঁ, জিওটি টেস্ট বা এই যে বা এএলটি বা এএসটি, এই টেস্ট দুইটা করতে বলে, ঠিক আছে। এই টেস্ট দুটো করলে তখন জানা যায় যে আসলে আমাদের লিভারে কোনো ডিজিজ হয়েছে কিনা। জাস্ট এটা একটা প্রিলিমিনারি ধারণা নেওয়ার জন্য যে হ্যাঁ আমার লিভারটা ভালোভাবে ফাংশনাল কিনা। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদের দিলাম, কেমন? ওকে, এরপরে আসো। তাহলে আমরা কোথায় আসলাম? আমরা এল গ্লুটামেট তৈরি করলাম এবং পাইরুভেট এখানে তৈরি হয়ে আছে। তো এল গ্লুটামেটটা দেখো, এই যে পরবর্তীতে এই যে গ্লুটামেট, যেটা এল গ্লুটামেট এবং গ্লুটামেট কিন্তু একই জিনিস, তোমরা আরো কনফিউজ করো না। হ্যাঁ, ওইটা ডিএমিনেশন হবে, এটার নাম হচ্ছে অক্সিডেটিভ ডিএমিনেশন। এটার জন্য কি হবে দেখো, এই গ্লুটামেটটা দেখো পরবর্তীতে গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ দিয়ে আলফা কিটো গ্লুটারেট তৈরি হবে, আলফা কিটো গ্লুটারেট, এই অ্যামোনিয়ামটা বের হয়ে গেল, খেয়াল করছো। এবং যে এনজাইমটা গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ, এবং এই এনজাইমটা কাজ করার জন্য এই যখন কাজ করে তখন এনএডিপি প্লাসটা এনএডিপিএইচ এ কনভার্ট হবে, ঠিক আছে। তার মানে আমরা কি পাইলাম এখন দেখো, আলফা কিটো গ্লুটারেট। তাহলে এই আলফা কিটো গ্লুটারেটটা আবার ওই কাজ করবে, কিন্তু ঘটনা কি ঘটায় ফেললো এটা, এই অ্যামোনিয়াম। তার মানে
এই অ্যামাইনো অ্যাসিড থেকে এই অ্যামোনিয়ামটাকে এখান থেকে সরানোর জন্য দুইটা স্টেপ। প্রথমে হলো এই স্টেপ, সেকেন্ড হলো এই স্টেপ। এই আমি ফ্রি অ্যামোনিয়াম পেয়ে গেলাম। অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়ামটা কি হবে দেখো, এক্সেস অ্যামোনিয়াম ইজ ভেরি ডেঞ্জারাস। ওকে, এই এক্সেস অ্যামোনিয়াম ইজ এক্সক্রিটেড অ্যাজ অ্যামোনিয়া, অ্যামোনিয়া হিসেবে বের হতে পারে। দেখো একুয়াটিক ভার্টিব্রেটস অর লার্ভা অফ এমফিবিয়া, ঠিক আছে? তার মানে এই অ্যামোনিয়াটা সরাসরি অ্যামোনিয়া হিসেবে বের হতে পারে, যেমন একুয়াটিক ভার্টিব্রেটস যারা আছে, তার মানে কি ফিশ, তাই না? অনেক ফিশ, ফিশগুলো কি আমরা এই একুয়াটিক ভার্টিব্রেটস বলবো না? জি স্যার। such as bony fish and larva of amphibia, তারা অ্যামোনিয়া সরাসরি অ্যামোনিয়া হিসেবে বের করে দিতে পারবে শরীর থেকে। আবার কিছু কিছু আছে ইউরিওটেলিক অ্যানিমেলস বলা হয়, তাহলে যারা অ্যামোনিয়াটা বের করবে তাদের নাম হচ্ছে অ্যামোনোটেলিক অ্যানিমেলস। তাহলে আমরা ফিশকে বলতে পারি অ্যামোনোটেলিক অ্যানিমেলস। ইউরিওটেলিক অ্যানিমেলস কিছু কিছু আছে মেনি টেরিস্ট্রিয়াল ভার্টিব্রেট, অলসো শার্ক। শার্ক আবার এই গ্রুপে পড়ে না, তারা ইউরিয়া হিসেবে বের করে। আমরা মানুষ যেমন ইউরিয়া হিসেবে বের করব, হ্যাঁ, মেনি টেরিস্ট্রিয়াল ভার্টিব্রেটস, ঠিক আছে? ইউরিয়া, দেখো ইউরিয়া মেনি টেরিস্ট্রিয়াল ভার্টিব্রেটস। আবার কিছু কিছু আছে ইউরিক অ্যাসিড, তাদের নাম হচ্ছে ইউরিকোটেলিক অ্যানিমেল, যেমন বার্ডস, রেপটাইলস। তারা আবার কি করে অ্যামোনিয়াটাকে ইউরিক অ্যাসিডে কনভার্ট করে। তা আমি এখন দেখাবো অ্যামোনিয়াটা কিভাবে ইউরিয়াতে কনভার্ট হয়। তাহলে আমরা দেখো কোন অ্যানিমেল কিভাবে এক্সক্রিট করে অ্যামোনিয়াটাকে, তার উপর ডিপেন্ডিং করে তাদের নামও দেওয়া হয়েছে। আমরা মোস্ট কমন ফর্ম হচ্ছে আসলে এটা, তাই না? মেনি টেরিস্ট্রিয়াল ভার্টিব্রেটস যেমন ইনক্লুডিং আমরা এবং শার্ক, তারা অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে কনভার্ট করে। যে প্রক্রিয়ায় অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে কনভার্ট করে সেটাই হচ্ছে আসলে আলটিমেটলি ইউরিয়া সাইকেল, সেটা আমরা দেখব। আর এটা হচ্ছে একটা ওই যা পড়াইলাম এতক্ষণ, এটা একটা সামারি। দেখো আলফা অ্যামাইনো অ্যাসিড কিটো অ্যাসিডে কনভার্ট হবে ট্রান্স এমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে, অ্যামাইনো ট্রান্সফারেন্স এনজাইম ইনভলভ, এই এল গ্লুটামেট তৈরি হবে, এল গ্লুটামেটটা আবার গ্লুটারেট তৈরি করবে, মিনওয়াইল অ্যামোনিয়াটা বের হয়ে যাবে। অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম, হ্যাঁ, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। এই অ্যামোনিয়ামটা পরবর্তীতে ইউরিয়া সাইকেলে চলে যাচ্ছে। এই হচ্ছে তোমার সেই ইউরিয়া সাইকেল। দেখো এটা হচ্ছে ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলের কাজ হচ্ছে নিশ্চয়ই তাহলে বুঝলা যে ইউরিয়াটা তৈরি করা, অ্যামোনিয়া যেটা আসবে সেই অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করা। এটা আরেকটা নাম হচ্ছে অর্নিথিন সাইকেল বলা হয়। এবং এটা ইন মেনি অ্যানিমেলস এর মধ্যে হয় দ্যাট প্রোডিউসেস ইউরিয়া ফ্রম অ্যামোনিয়া। এটা কে তৈরি করছে দেখো, দিস সাইকেল ওয়াজ ডিসকভার্ড 5 years বিফোর দ্য ডিসকভার টিসিএস। টিসিএস সাইকেল তৈরি করার আগে, এই যে তোমরা জানো না ক্রেবস সাইকেলটাকে তোমরা টিসিএস সাইকেল বলি, তাই না? এটা তোমরা জানো। ক্রেবস এবং হেন্সলেট এরা দুইজনে মিলে ইউরিয়া সাইকেল তারাও তৈরি করছিল, আমরা জানি। ক্রেব এই ইউরিয়া সাইকেল তৈরি করার আগে তারা এই 5 বছর আগে টিসিএস সাইকেল তৈরি করছিল। মানে তৈরি করছিল মানে কি, মানে ডিসকভার করছে যে আমাদের অ্যানিমেলের মধ্যে টিসিএস সাইকেল এইভাবে হয়। ইন ম্যামালস ইউরিয়া সাইকেল টেকস প্লেস ইন দ্য লিভার। মনে রাখো আমাদের ইউরিয়াটা তৈরি হয় কোথায় দেখো, মেইনলি লিভারে, হ্যাঁ, এবং এট লেজার এক্সটেন্ট ইন দ্য কিডনি। লিভারে কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া এবং সাইটোসোলের মধ্যে। মনে রাখবা মাইটোকন্ড্রিয়া এবং সাইটোসোল মিলিয়ে তৈরি হয়। ইভেন কিডনিতেও মাইটোকন্ড্রিয়া এবং সাইটোসোলের মধ্যে হবে, কিন্তু বেশিরভাগই তৈরি হচ্ছে, বেশিরভাগ ঘটনাটা ঘটে তোমার লিভারে, খুব কম পরিমাণে ঘটে কিডনিতে। The organisms that cannot easily or quickly remove ammonia usually have to convert it to some other substance like either urea, uric acid, which are much less toxic. মানে যারা অ্যামোনিয়াটাকে বের করে দিতে পারে না, তারা কি করবে, সেটাকে ইউরিয়া বা ইউরিক অ্যাসিডে কনভার্ট করবে, যেটা আসলে লেস টক্সিক। ইউরিয়া সাইকেল কনসিস্ট অফ 5 রিঅ্যাকশন। মনে রাখবা 5টা রিঅ্যাকশন আছে, 2টা হয় মাইটোকন্ড্রিয়াতে, 3টা হয় সাইটোসোলে, ঠিক আছে? এবং এটা কি হয় দেখো, এবং এটার জন্য প্রচুর, এটা একটা 4 হাই এনার্জি ফসফেট বন্ডস, 3 ATP আর হাইড্রোলাইজ টু 2 ATP and 1 AMP, মানে 4টা ফসফেট বন্ডের ব্রেকডাউন ঘটে। মানে এটা একটা হাইলি এনার্জি রিকোয়ারিং প্রসেস। তার মানে অ্যামোনিয়াকে বডি থেকে সরানোর জন্য, ইউরিয়া হিসেবে সরানোর জন্য প্রচুর পরিমাণে এনার্জিরও দরকার হয়, ঠিক আছে? অর্নিথিন ইজ দ্য ক্যারিয়ার অফ দিস কার্বন এন্ড নাইট্রোজেন অ্যাটমস। এই জন্য এটার নাম হচ্ছে অর্নিথিন সাইকেল। আমরা এখন সাইকেলটা একটু দেখাই, আমি শেষ করব। এটা তো খুবই সিম্পল, নাথিং ডিফিকাল্ট। দেখো এই যে সেই অ্যামোনিয়া, যে অ্যামোনিয়াটা আমরা অ্যামাইনো অ্যাসিড থেকে পাইলাম, সেই অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইড বা বাইকার্বনেট যাই বলো না কেন, অনেক সময় কার্বন ডাইঅক্সাইড দেখবা, বাইকার্বনেটের মাধ্যমে কার্বাময়েল ফসফেট সিনথেটেস, এই একটা এনজাইম দিয়ে অ্যামোনিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে কার্বাময়েল ফসফেট তৈরি করে। এই কার্বাময়েল ফসফেটটা
এই অর্নিথিনের সাথে রিঅ্যাকশন করে সিট্রুলিন তৈরি করবে এবং এখানে একটা এনজাইম ইনভলভ অর্নিথিন ট্রান্সকার্বামাইলেজ। তার মানে এইটুকু ঘটবে, এই দুইটা রিঅ্যাকশন বললাম না, দুইটা রিঅ্যাকশন হয় মাইটোকন্ড্রিয়াতে আর তিনটা রিঅ্যাকশন হয় সাইটোসোলে। তাহলে এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই দুইটা এনজাইম পাওয়া যায়, এই দুইটা এনজাইম সেলের মাইটোকন্ড্রিয়াতে এই ঘটনাটা ঘটাবে। ঘটানোর ফলে তারপরে সিট্রুলিনটা তোমার মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে আসবে সাইটোসোলে। দেখো তারপরে সিট্রুলিনটা পরবর্তীতে আরজিনো সাকসিনেটে কনভার্ট হবে। এখানে অ্যাসপার্টেট লাগবে, আরজিনো সাকসিনেট সিনথেটেজ এনজাইম লাগবে, এখানে এই যে একটা এটিপি খরচ হবে, ঠিক আছে। তো সিট্রুলিনটা আরজিনো সাকসিনেটে কনভার্ট হলো, আরজিনো সাকসিনেটটা পরবর্তীতে এই এনজাইম দ্বারা আরজিনিনে কনভার্ট হবে এবং ফিউমারেট বের হয়ে যাবে। এই আরজিনিনটা আরজিনিয়াস এনজাইম দিয়ে রিঅ্যাকশন করলে ইউরিয়াটা বের হয়ে যাবে, আবার অর্নিথিন তৈরি হবে। এই অর্নিথিনটা আবার এটাকে নিয়ে আবার এরকম সাইক্লিং করতেই থাকবে। এখানে তিনটা রিঅ্যাকশন 1 2 3 রিঅ্যাকশনের মাধ্যমে আমাদের ইউরিয়া এখান থেকে বের হয়ে গেল। এবং এই পাঁচটা রিঅ্যাকশনকে আমি এখানে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি। তোমার কথা যে স্যার এখানে চারটা আপনি যে বললেন যে চারটা হাই এনার্জি কম্পাউন্ড মানে ফসফেট বন্ড ব্রেকডাউন হচ্ছে, কোথায় দেখো এখানে কয়টা হচ্ছে, দেখো দুইটা এটিপি থেকে দুইটা এডিপি তৈরি হচ্ছে, মানে দুইটা ফসফেট, এখানে দুইটা খরচ হয়ে গেল। আর এখানে দেখো একটা এটিপি থেকে দেখাচ্ছে এএমপি এন্ড পাইরোফসফেট, বুঝতে পারছো? একবার এটিপিটা এডিপি তে কনভার্ট হবে, ওই এডিপি থেকে আবার এএমপি তৈরি, মানে এএমপি মানে কি ফসফেট, এখানে দুইটা ফসফেট, এই টোটাল চারটা ফসফেট গ্রুপের ব্রেকডাউন হচ্ছে। কিন্তু টোটাল এটিপি খরচ হচ্ছে আমার দুইটা, একটা তিনটা, দুইটা হয় মাইটোকন্ড্রিয়াতে, বাকি তিনটা হয় সাইটোসোলে। তা আমি এই পর্যন্ত আজকে রাখবো যে ইউরিয়া সাইকেলটা যে পাঁচটা রিঅ্যাকশন মাইটোকন্ড্রিয়াতে হয় এবং সাইটোসোলে হয়। আমি আসলে এগুলোর চেয়ে বড় কথা ছিল আমার এই কার্বমাইল ফসফেট স্ট্রাকচার, যে দিস ইজ ইউরিয়া সাইকেল। এই প্রক্রিয়ায় মোস্ট এনিমেলস তারা ইউরিয়া তৈরি করে, এই ইউরিয়া পরবর্তীতে তোমার ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হয়। কোনো কোশ্চেন এটুক পর্যন্ত আর কোনো থাকলে? স্যার আপনি লাস্টের দিকে কোনো কথাই বোঝা যাচ্ছে না, আটকে আটকে মানে আসতেছে। সরি, হ্যাঁ আমাদের লাইন মনে একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, কেমন? তোমরা কি শুনছো? তোমরা কি শুনছো? মানে এতক্ষণ ক্লাস শুনছো তো নাকি? স্যার লাস্টে ওই ইউরিয়ান সাইকেলটা তেমন ভালোভাবে শুনতে পারিনি, আপনার কথা আটকে আটকে আসতেছে। আচ্ছা ঠিক আছে, জাস্ট এ মিনিট। তাহলে তোমরা বলতেছো যে লাস্টে যে ইউরিয়া সাইকেলটা এটা বলতেছিলাম, এটা বুঝো না, এই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট 1 মিনিটে শেষ করব। দিস ইজ ভেরি সিম্পল। দেখো আমরা এই যে সেই অ্যামোনিয়া না, যে অ্যামোনিয়াটা আমরা একটু আগে সেপারেট করলাম অক্সিডেটিভ ডিএমিনেশনের মাধ্যমে, হ্যাঁ, এই অ্যামোনিয়াটা কার্বন ডাই অক্সাইড কন্টেইনিং এই বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? কার্বাময়েল ফসফেট। এই কার্বাময়েল ফসফেটটা তৈরি করার জন্য একটা এনজাইম লাগবে, কার্বাময়েল ফসফেট সিনথেটেজ, এবং এই এনজাইমটা কাজ করার জন্য দুইটা এটিপি লাগবে। এই দুইটা এটিপি এডিপি তে কনভার্ট হবে, ফলে এই রিঅ্যাকশনটা হবে। তৈরি হলো কি? কার্বাময়েল ফসফেট। কার্বাময়েল ফসফেটটা অর্নিথিনের সাথে রিঅ্যাকশন করবে, আলটিমেটলি এই কার্বন গ্রুপটা অর্নিথিনকে দিয়ে দিবে। দেখো ফসফেটটা বের হয়ে গেছে। অর্নিথিনটা যখন এই রিঅ্যাকশন তৈরি করবে তখন তৈরি হবে তোমার সিট্রুলিন। সিট্রুলিনটা তৈরি হওয়ার জন্য যে এনজাইমটা এখানে ইনভলভ, অর্নিথিন ট্রান্সকার্বামাইলেজ, এই সিট্রুলিনটা মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে আসবে। বের হয়ে কোথায় আসবে? সাইটোসোলে। সাইটোসোলে সিট্রুলিন হিসেবে আসলো। সিট্রুলিনটা পরবর্তীতে অ্যাসপার্টেটের সাথে রিঅ্যাকশন করে আরজিনো সাকসিনেট তৈরি করবে এবং এখানে আমাদের এটিপি খরচ হবে, ঠিক আছে। আরজিনো সাকসিনেটটা সাকসিনেজ এনজাইম দ্বারা ফিউমারেট এবং আর্জিনিন তৈরি করবে। ফিউমারেট বের হয়ে গেল, আর্জিনিনটা আর্জিনিয়াস এনজাইম দ্বারা ভেঙে ইউরিয়া তৈরি করবে এবং অর্নিথিন তৈরি করবে। এই অর্নিথিন আবার এই সাইক্লিংটা করতেই থাকবে বারবার। তাহলে এখানে আমরা দুইটা রিঅ্যাকশন দেখলাম মাইটোকন্ড্রিয়াতে হইলো, আর এখানে 1 2 3 তিনটা রিঅ্যাকশন হলো তোমার সাইটোসোলের মধ্যে। 3 আর 2 টোটাল 5টা রিঅ্যাকশন এখানে ইনভলভ।
ঠিক আছে। আর কয়টা এটিপি লাগলো আমার? 2টা এটিপি আর 1টা এটিপি, 3টে এটিপি লাগলো। যদিও এখানে 3টে এটিপি দেখাচ্ছে, কিন্তু ফসফেট বন্ডের ব্রেকডাউন হচ্ছে 4টা। কিভাবে দেখো, এখানে 2টা এডিপি আছে, মানে একটা ফসফেট বের হয়ে গেছে, তাহলে মানে 2টা ফসফেট বের হয়ে গেছে। এখানে দেখো এএমপি হয়েছে, নট এটিপি। এএমপি হওয়ার জন্য কি হবে? 2টা ফসফেট বের করতে হবে। এই যে প্রথমে পাইরোফসফেট, এই পাইরোফসফেটটা পরবর্তীতে 2টা ইনঅর্গানিক ফসফেটে কনভার্ট হবে, মানে এখানে 2টা ফসফেটের ব্রেকডাউন হয়েছে আর এখানে 2টা হয়েছে, তাহলে টোটাল 4টা ফসফেটের ব্রেকডাউন হচ্ছে, কিন্তু এটিপি খরচ দেখাচ্ছে আমার 3টা। এই টোটাল এই সাইকেলটা চলার জন্য আমাদের এতগুলো এটিপি খরচ হতে থাকবে। এই ইউরিয়া তৈরি হলো, যারা আমরা হিউম্যান বিং থেকে বিভিন্ন ম্যামালস এই ইউরিয়াটা পরবর্তীতে তাদের ইউরিনের মাধ্যমে বডি থেকে বের করে দেয়, কিডনির মাধ্যমে, কিডনি দিয়ে। ঠিক আছে। আর যেগুলো তোমার যেমন ফিশের ক্ষেত্রে বনি ফিশ, তারা তো অ্যামোনিয়া হিসেবেই বের করতে পারে। আবার কেউ আছে অ্যামোনিয়াকে ইউরিক অ্যাসিডে কনভার্ট করে। ঠিক আছে, যেমন বার্ড, রেপটাইলস যেগুলো তারা। হ্যাঁ, কোনো কোশ্চেন এখন এখানে? স্যার আমার আগের টপিক থেকে একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, বলো কোশ্চেনটা বলো। স্যার সিনথেসিস অফ স্টার্স, স্যার এটা একটু শর্টে যদি বলতেন, মানে স্যার আমি ভুলে গেছি। স্টার্চ আমি ওখানে দেখাইছি কি, আমরা যে পলিস্যাকারাইড গুলোর নাম বলি না, স্টার্চ, সেলুলোজ বা গ্লাইকোজেন, তাই না? এই 3টা পলিস্যাকারাইডের নাম আমরা খুব করে বলি। তা আমি এখানে দেখাইছি যে কিভাবে করে স্টার্চ তৈরি হয় বা গ্লাইকোজেন তৈরি হয়। ধরো আমি গ্লাইকোজেনই বললাম, গ্লাইকোজেন কিভাবে তৈরি হয়। তো তৈরি হওয়ার জন্য কি কি জিনিস লাগবে, কি কি স্টেপ লাগবে, ওই স্টেপগুলো আমি এখানে বর্ণনা করছি। ইউডিপি গ্লুকোজ লাগবে নাকি এডিপি গ্লুকোজ লাগবে, করার পরে এনজাইমের মাধ্যমে তৈরি হবে, একটা এক্সিস্টিং একটা চেইন আছে, সেই চেইনের ভিতরে একটা গিয়ে ঢুকবে, এরকম বারবার ঢুকে বড় চেইন তৈরি করবে। আবার যেহেতু গ্লাইকোজেন এবং স্টার্চের যে অ্যামাইলোপেকটিন আছে, এটা ব্রাঞ্চিং, নির্দিষ্ট ইউনিট আসার পর আরেকটা এনজাইম কাজ করে আবার ব্রাঞ্চিং গুলো তৈরি করবে। এইভাবে আমরা স্টার্চের একটা বড় মলিকুল পাবো, বা গ্লাইকোজেন একটা বড় মলিকুল পাবো, বা এইভাবে আলটিমেটলি যদি আলফা ডি গ্লুকোজের পরিবর্তে বিটা ডি গ্লুকোজ হয়, তাহলে আমরা সেলুলোজ পাবো। ঠিক আছে, পরে আমাকে তুমি আলাদাভাবে অন্য সময় আবার কোশ্চেন করতে পারো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব এটা যতটুকু কভারেজ দেওয়ার আর কি, বাকি প্রোটিন মেটাবলিজমটুকু মঙ্গলবার ইনশাআল্লাহ দেখা যাক। আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করছি পিপিটি, পড়ো, একটু নিজেরা পড়ো, পরে আবার আলাদা করতে পারি। কেমন, তাহলে শেষ করি আজকে। হ্যাঁ, বাই বাই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।